নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 7 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন অপশান এ হুমায়ুন, অপশান বি বাবর, অপশান সি আকবর, অপশান ডি জাহাঙ্গীর। সঠিকটা হবে অপশান বি বাবর। তারপর 2 সড়ক ই আজম রাস্তাটি নির্মাণ করেন অপশান এ আকবর, অপশান বি শেরশাহ, অপশান সি আদিল শাহ, অপশান ডি বাবর। সঠিকটা হচ্ছে অপশান বি শেরশাহ। তারপর 3 আকবরের মৃত্যু হয় অপশান এ 1526 খ্রিস্টাব্দে, অপশান বি 1605 খ্রিস্টাব্দে, অপশান সি 1707 খ্রিস্টাব্দে, অপশান ডি 1546 খ্রিস্টাব্দে। সঠিকটা হবে অপশান বি 1605 খ্রিস্টাব্দে। তারপর 4 সিরি শহরের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ পৃথ্বীরাজ, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি হুমায়ুন, অপশান ডি বাবর। সঠিকটা হবে হচ্ছে অপশান বি আলাউদ্দিন খলজি। তারপর বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো। একটা বলেছে মাত্র 21 বছর বয়সে বাবর ফরগনা প্রদেশের শাসনভার পান, এটা হবে মিথ্যা। তারপর 2 বলেছে রাণা সংগ্রাম সিংহ রাজপুতদের নেতৃত্ব দেন, এটা হবে সত্য। তারপর 3 বলেছে আকবরের তৈরি রাজধানী ছিল ফতেপুর সিক্রি, এটা হবে সত্য। তারপর 4 বলেছে চন্দননগরে ফরাসিরা বাণিজ্য কুঠি গড়ে তোলে, এটা হবে সত্য। তারপর 3 বলেছে স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভে 1 বলেছে শহর ই নও, 2 বলেছে হৌজ, 3 বলেছে মানচু, 4 বলেছে কিলা মুবারক, 5 বলেছে জিতল। খস্তম্ভে এতে বলেছে তামার মুদ্রা, বিতে বলেছে লাল কেল্লা, সিতে বলেছে ইতে বলেছে জলাধার, ইতে বলেছে নতুন শহর। তাহলে 1-টা ই, 2-টা ডি, 3-টা সি, 4-টা বি আর 5-টা এ হবে। তারপর 4-এর 1 বলেছে ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। ঘরঘরার যুদ্ধ বাবর ও আফগানদের মধ্যে হয়েছিল। 4-এর 2 বিজয়নগর রাজ্যে সোনার মুদ্রা কী নামে পরিচিত। উত্তরটা হবে প্যাগোডা। তারপর 4-এর 3 দিনেমার কাদের বলা হয়। দিনেমার বলতে ডেনমার্কের লোকেদের বোঝানো হয়। তারপর 5-এর 1 উজবেক কারা। উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি। খ্রিস্টীয় 16 শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ায় একাধিক রাজ্য গড়ে তুলেছিল। 5-এর 2 দাগ ও হুলিয়া বলতে কি বোঝো। দাগ সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার উদ্দেশ্যে সুলতান আলাউদ্দিন খলজি অশ্ব চিহ্নিতকরণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেন তা দাগ নামে পরিচিত। হুলিয়া সুলতান আলাউদ্দিন খলজি সৈনিকদের দৈহিক বর্ণনা লিপিবদ্ধ করার জন্য যে পদ্ধতির প্রবর্তন করেছিলেন তা হুলিয়া নামে পরিচিত। 5-এর 3 বারো ভূঁইয়া কাদের বলা হয়। জাহাঙ্গীরের আমলে বাংলায় বিদ্রোহী জমিদারদের একসঙ্গে বারো ভূঁইয়া বলা হতো। বারো ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12-র অনেক বেশি। এদের মধ্যে কয়েকজন ছিলেন ঈসা খাঁ ও তার পুত্র মুসা খাঁ সোনারগাঁও, কেদার রায় শ্রীপুর, প্রতাপাদিত্য যশোর খুলনা, উসমান খাঁ শ্রীহট্ট, মজলিস কুতুব ফরিদপুর, রামচন্দ্র বাখরগঞ্জ জেলার বাফলা, অনন্ত মাণিক্য নোয়াখালী প্রমুখ। 4 সুলহ-ই-কুল কি। প্রেক্ষাপট হিন্দু প্রধান ভারতবর্ষের সুবিশাল সাম্রাজ্য গঠন ও তার স্থায়িত্ব রক্ষার জন্য আকবর সুলহ-ই-কুল নীতি গ্রহণ করেন। সুলহ-ই-কুলের অর্থ সুলহ-ই-কুল এর অর্থ হলো পরধর্ম সহিষ্ণুতা। এই নীতি অনুযায়ী যে কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মাচরণ করতে পারবেন। রাষ্ট্র কারো প্রতি পক্ষপাত করবে না। দ্বীন ইলাহি প্রবর্তন সুলহ-ই-কুল নীতির বাস্তবায়ন হিসেবে আকবর দ্বীন ইলাহি প্রবর্তন করেন। 5-এর 4 হুন্ডি কি। তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গা টাকা নিয়ে যাওয়ায় খুব সুবিধা হয়েছিল। 5-এর 6 মোগল বাণিজ্যে সরাফদের ভূমিকা কী ছিল। সরাফ এরা আজকের ব্যাংকের মতো সেকালে টাকা বিনিময়ের কাজ করত। এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে দেখে নিত। 5-এর 7 মধ্যযুগের ভারতে অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। যুগে দেশের ভেতরে 2 ধরনের বাণিজ্য চলত। 1 গ্রাম ও শহরে বাণিজ্য। গ্রাম থেকে জনবহুল শহরগুলিতে কম দামি কিন্তু পরিমাণে বেশি জিনিসপত্র পাঠানো হতো। এগুলির মধ্যে থাকতো নানা ধরনের খাদ্যশস্য, খাবার তেল, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। 2 শহরের মধ্যে বাণিজ্য। 1 শহর থেকে অন্য শহরে পাঠানো হতো দামি ও শৌখিন জিনিসপত্র, যেমন দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র ইত্যাদি। 5-এর 8 মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সীমানা উল্লেখ করো। অবস্থান ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান ছিল আরাবল্লী পর্বতমালা এবং যমুনার সমতট ভূমির সংযোগস্থলে। ফলে জমির ঢাল অনুসারে আরাবল্লীর পাথর
দিয়ে সহজেই এখানে দুর্গ তৈরি করা যেত। সীমানা নির্ধারণের সুবিধা, যমুনা নদী দিল্লি শহরের পূর্ব দিকের প্রাকৃতিক সীমানার মতো বহমান ছিল, ফলে দিল্লির শাসকগণ সহজেই নিজেদের সাম্রাজ্য সীমা নির্ধারণ করতে পারতেন। 6-1 শের শাহের সংস্কারগুলির পরিচয় দাও। না শাসক হিসেবে শেরশাহ মাত্র 5 বছর দিল্লি সিংহাসনে রাজত্ব করেন। এই 5 বছরে তিনি বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কার সাধন করেন। শেরশাহের সংস্কারসমূহ: 1. শাসন সংস্কার। শেরশাহ শাসন কাজের সুবিধার জন্য সাম্রাজ্যকে 47টি সরকার এবং প্রতিটি সরকারকে কয়েকটি পরগনায় ভাগ করেন। পরগনাগুলি আবার কয়েকটি বিভক্ত ছিল। সরকার পরগনা এবং গ্রামে আলাদা আলাদা শাসন কর্মচারী নিয়োগ করেন, যেমন সরকারে সিকদার ইসারান, পরগনায় আমিন, কানুনগো, কারকুন এবং গ্রামে পঞ্চায়েত প্রভৃতি। কর্মচারীদের দুর্নীতি বন্ধ করার জন্য 2 থেকে 3 বছর ছাড়া ছাড়া বদলির ব্যবস্থা করা হয়। 2. রাজস্ব সংস্কার। জমি জরিপ। রাজস্ব নির্ধারণের জন্য শেরশাহ সমস্ত জমি জরিপের ব্যবস্থা করেন। 2. জমির শ্রেণীবিভাগ। উৎপাদিকা শক্তি অনুযায়ী জমিগুলিকে উৎকৃষ্ট, মাঝারি ও নিকৃষ্ট এই 3 ভাগে ভাগ করেন। রাজস্বের হার। উৎপন্ন শস্যের 1/3 বা 1/4 ভাগ রাজস্ব হিসেবে ধার্য করা হয়। নগদ টাকা বা উৎপন্ন দ্রব্যে রাজস্ব দেওয়া যেত। 4. পাট্টা ও কবুলিয়ত। জমির নম্বর, প্রজার নাম, জমির স্বত্ব ও দেয় রাজস্ব উল্লেখ করে প্রজাকে পাট্টা নামে একটি দলিল দেওয়ার ব্যবস্থা হয়। পরিবর্তে কৃষক ও রাজস্ব প্রদানের অঙ্গীকার সহ একটি কবুলিয়ত নামে দলিল সরকারকে দিতে বাধ্য থাকে। 3. বিচার সংস্কার। বিচার ব্যবস্থার ক্ষেত্রে দেওয়ানি বিচারের দায়িত্ব দেওয়া হয় আমিন এবং ফৌজদারি বিচারের দায়িত্ব দেওয়া হয় কাজী ও মীর আদল নামে কর্মচারীদের ওপর। 4. সামরিক বাহিনী ও পুলিশ বাহিনী সংস্কার। দেশের বিভিন্ন অংশের সেনানিবাসের সেনাবাহিনী মোতায়েন করা হয়। যুদ্ধযাত্রাকালে ফসল ও সম্পত্তির ক্ষতি হলে শেরশাহ রাজকোষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার রীতি চালু করেন। অপরদিকে দেশের অভ্যন্তরীণ শান্তিরক্ষার ভার দেওয়া হয় পুলিশ বাহিনীর হাতে। 5. যোগাযোগ ব্যবস্থার উন্নতি। 1. রাস্তা নির্মাণ। বাংলার সোনারগাঁ থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এছাড়া আগ্রা থেকে যোধপুর, আগ্রা থেকে বুরহানপুর প্রভৃতি রাস্তাও শেরশাহের অমর কীর্তি। 2. সরাইখানা নির্মাণ। পথচারীদের সুবিধার জন্য রাস্তার দুপাশে তিনি সারি সারি গাছ লাগানোর ব্যবস্থা করেন এবং তাদের বিশ্রামের জন্য কিছু দূরত্ব অনুযায়ী সরাইখানা নির্মাণ করেন। 3. ডাক ব্যবস্থার প্রবর্তন। শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থা প্রবর্তন করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করেন। 6.2 মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? মোগল বাদশাহ হুমায়ুন বুঝেছিলেন যে হিন্দুস্তানের ক্ষমতা দখল করতে গেলে রাজপুত রাজাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার, কারণ রাজপুতরাই ছিল উত্তর ভারতের বিশাল অঞ্চলের জমিদার। পরে এই ধারণা থেকেই বাদশাহ আকবর মৈত্রী ও যুদ্ধনীতির সাহায্যে রাজপুতদের মনসবদারি ব্যবস্থার মধ্যে নিয়ে এলেন। মুঘল বাদশাহ ও শাহজাদাদের সঙ্গে কোনো কোনো রাজপুত পরিবারের মেয়েদের বিয়ে হলো। ক্ষেত্রে আকবর কিন্তু নতুন কিছু করেননি। এর আগেও মুসলমান শাসকদের সঙ্গে হিন্দু রাজপরিবারের মেয়েদের বিয়ে হতো। আকবর নিজের স্ত্রীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার বজায় রেখেছিলেন। তিনি হিন্দুদের উপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নেন। যুদ্ধবন্দীদের জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করাও তিনি নিষিদ্ধ করেন। এতে সাম্রাজ্যের অমুসলমান প্রজারা খুশি হয়েছিল। তবে মেওয়ারের রানা প্রতাপ সিংহ আকবরের অধীনতা স্বীকার করেননি। এ সম্বন্ধে আমরা আগে জেনেছি। আকবরের নীতির ফলে মুঘলরা বীর রাজপুত যোদ্ধাদের পাশে পেয়েছিল। রাজপুতরাও ওয়াতনের বাইরে মুঘল সাম্রাজ্যের সর্বত্র সুনামের সঙ্গে কাজ করার ও বীরত্ব দেখানোর সুযোগ পায়। মুঘল বাদশাহের সার্বভৌম ক্ষমতা স্বীকার করে নিলে রাজপুতরা ওয়াতনের ওপর অধিকার বজায় রাখতে পারত। তবে কোনো রাজপুত রাজ্যে উত্তরাধিকার নিয়ে গোলমাল হলে মুঘলরা সেই রাজ্য সাময়িকভাবে পুরোপুরি হাতে নিয়ে নিত। তারপর মুঘল বাদশাহের ইচ্ছা অনুযায়ী গদিতে নতুন শাসক বসতেন।
খ্রিস্টীয় সপ্তদশ শতকে জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের রাজপুত নীতিকেই অনুসরণ করেছিলেন। জাহাঙ্গীরের আমলে মেওয়াড়ে মুঘলদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল। রানা প্রতাপের ছেলে অমর সিংহ উঁচু মনসব পেয়েছিলেন। শাহজাহানের আমলে রাজপুত সর্দাররা দূর মধ্য এশিয়াতেও লড়াই করতে গিয়েছিল। এই আমলেও রাজপুতদের উঁচু পদ দেওয়া হতো। ঔরঙ্গজেবের সময়ে সবচেয়ে বেশি সংখ্যায় রাজপুতরা মুঘল মনসবদারি ব্যবস্থার আওতায় এসেছিল। অম্বরের মির্জা রাজা জয়সিংহ ছিলেন ঔরঙ্গজেবের অভিজাতদের মধ্যে একজন। মেওয়াড়ের রাঠোর রাজপুত রানা যশবন্ত সিংহ প্রথমে বাদশাহের বিরোধী ছিলেন, তবে পরে তিনি মোটা রকমের মনসব পেয়েছিলেন। তার মৃত্যুর পরে উত্তরাধিকার নিয়ে মেওয়াড়ের রাজধানী যোধপুরে গণ্ডগোল শুরু হয়। মুঘলরা ওই রাজ্যটি পুরোপুরি হাতে নিয়ে নেয়। এর ফলে শুরু হয় রাঠোর যুদ্ধ 1679 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে গোড়ার দিকে মেওয়াড় রাজ্য মাওয়ারের পক্ষে ছিল। রাঠোর যুদ্ধ মুঘলদের পক্ষে লাভজনক হয়নি। উপরন্তু আকবর জিজিয়া কর তুলে নেওয়ার 100 বছর পরে ঔরঙ্গজেব আবার জিজিয়া কর চাপিয়েছিলেন 1679 খ্রিস্টাব্দে। অর্থাৎ আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘলদের রাজপুত নীতিতে অনেক মিল ছিল, আবার কোনো কোনো দিকে অমিলও ছিল। 3 যাবতী ব্যবস্থার পরিচয় দাও। চিতি টোডামল দহশালা ব্যবস্থাকে আরও বেশি যুক্তিসঙ্গত করার চেষ্টা করেন। তিনি গড় উৎপাদনের 1/3 অংশ রাজস্ব হিসাবে ধার্য করেন। এই রাজস্ব নগদে বা শস্যে দেওয়া যেত। টোডামলের এই ব্যবস্থা যাবতী প্রথা নামে পরিচিত। যাবতী বন্দোবস্ত শ্রেণী বিভাগ 1 মূল বিভাগ। যাবতী ব্যবস্থায় প্রতিটি জমি জরিপ করে উৎপাদন ক্ষমতার ভিত্তিতে জমিগুলোকে 4 শ্রেণীতে ভাগ করা হয়, যথা 1 পৌলজ, যে জমি প্রতি বছর চাষ করা যেত। 2 পরৌতি, যে জমি মাঝে মাঝে পতিত থাকত। 3 চাচর, যে জমি 4 বছর অন্তর চাষ করা যেত। এবং 4 ব্যঞ্জর, যে জমি 5 বছর বা আরও বেশি সময় অন্তর চাষ করা যেত। 2 উপবিভাগ। প্রথম 2 শ্রেণীর জমিকে আবার উৎপাদন ক্ষমতা অনুসারে 3 ভাগে ভাগ করা হয়, যথা উৎকৃষ্ট, মাঝারি এবং নিকৃষ্ট। এই 3 শ্রেণীর জমি 10 বছর উৎপাদনের গড় হিসেব করে তার 1/3 রাজস্ব ধার্য করা হয়। মূল্যায়ন 1 কোনো মধ্যস্বত্বভোগী না থাকায় রায়ত তার প্রদেয় স্থায়ী রাজস্বের যথাযথ পরিমাণ সম্বন্ধে ওয়াকিবহাল থাকত। 2 জমির ওপর রায়তকে পাট্টা দেওয়ার ফলে রায়তকে স্বত্বচ্যুত করা সহজ ছিল না। 3 সাম্রাজ্যের সর্বত্র এই প্রথা চালু ছিল না, ফলে সমস্ত কৃষক সম্প্রদায় এর দ্বারা উপকৃত হয়নি। 4 সুলতানি আমলে দিল্লির শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল? দিল্লি শহরের আরেকটি বৈশিষ্ট্য ছিল এর মিশ্র ধরনের বসতি। এখানে কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ওপর নির্ভর করে বসতি গড়ে ওঠেনি। সাধারণত একই পেশার কারিগররা জাত ধর্ম নির্বিশেষে কাজের টানে একসাথে একটি মহল্লায় থাকত। শহরের গড়নের মধ্যে সবসময় পরিকল্পনার ছাপ বিশেষ ছিল না। কয়েক দশক পর পর শহরের অবস্থান বদলে যাওয়ায় জাতপাতভিত্তিক মহল্লা গড়ে ওঠার সুযোগও ছিল কম। শহরের আশেপাশে গড়ে উঠেছিল কসবা বা শহরতলি। এগুলোকে ছোট শহরও বলা চলে। কসবাগুলো শহরের মতো প্রাচীর ঘেরা হতো না। গ্রাম ও শহরতলির সীমানাও নির্দিষ্ট ছিল না। 6.5 মধ্যযুগের ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও। ভারতে তৈরি জিনিসের চাহিদা ছিল। ভারতের বাইরে নানা দেশে বাণিজ্য হতো জলপথে ও স্থলপথে। গুজরাট ও মালাবারের কেরালা বন্দরগুলো থেকে পশ্চিম দিকে আরব সাগর, পারস্য উপসাগর ও লোহিত সাগরের তীরবর্তী দেশে যেত প্রধান বস্ত্র, মশলা, নীল ও খাদ্যশস্য। সুলতানি আমলে যুদ্ধবন্দী দাসদেরও ভারত থেকে পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো। আবার ওই সব দেশ থেকে আসত ঘোড়া, কাচের তৈরি সামগ্রী, সাটিন কাপড় ইত্যাদি। সব ভারতীয় শাসকই ঘোড়া আমদানিতে উৎসাহ দিত, কারণ ভারতে ভালো মানের ঘোড়া জন্মাতো না। প্রধানত পারস্য, এডেন ও ইয়েমন থেকে ভারতে ঘোড়ার আমদানি হতো। সুলতানি আমলে এবং মুঘল আমলের প্রথম দিকে গুজরাটের ব্রোজ ও কাম্বে বন্দর দুটি এই বাণিজ্যের প্রবেশপথ ছিল। আলাউদ্দিন খলজি গুজরাট জয় করলে দিল্লি সুলতানির সঙ্গে পশ্চিম এশিয়ার পারস্য উপসাগর ও লোহিত সাগরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছিল। সিন্ধু প্রদেশের থেকে বিশেষ ধরনের কাপড়, দুগ্ধজাত দ্রব্য, মাছ ওই সব দেশে রপ্তানি হতো।
মুঘল আমলে সুরাট বন্দর ছিল ভারতের প্রধান বন্দর। এর সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলি ভালো যোগাযোগ ছিল। পূর্ব দিকে ভারতীয় সামগ্রীর চাহিদা ছিল বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলোতে ও দক্ষিণ পূর্ব এশিয়ায় গুজরাট থেকে ওই সব দেশে যেত রঙিন কাপড়, বাংলা থেকে রপ্তানি হতো সুতির কাপড়, রেশম বস্ত্র ও চিনি। এর বিনিময়ে গুজরাটে আসতো দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা। মালদ্বীপ থেকে আমদানি করি ওই যুগের বাংলায় মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। এইভাবে ভারতের বিভিন্ন উপকূল থেকে বিভিন্ন দেশের সঙ্গে জলপথে বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল। সড়কপথে ভারতীয় সামগ্রীর ব্যবসা হতো প্রধানত মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে। মুলতান শহর ছিল এই বাণিজ্যের কেন্দ্র। সড়কপথের মধ্য এশিয়া থেকে মূল্যবান ধাতু যেমন সোনা, রূপো ও রত্ন আমদানি হতো। মুদ্রা তৈরিতে ওই সব মূল্যবান ধাতুর চাহিদা ছিল। তাছাড়া অলঙ্কারের জন্যেও ওই ধাতুগুলির চাহিদা ছিল। আলেকজান্দ্রিয়া, ইরাক ও চীন থেকে আসতো ব্রোকেড ও রেশম। এই পণ্যগুলি ছিল মূল্যবান এবং এর চাহিদা ছিল সমাজের উঁচুতলার মানুষের কাছে। যুগে সমুদ্র যে নানা দেশের বণিকরাই অংশগ্রহণ করত। ভারতীয় বণিকদের মধ্যে গুজরাটি, মালাবারি, তামিল, ওড়িয়া, তেলেগু ও বাঙালি বণিকরা সুনাম অর্জন করেছিল। ওই বণিকরা ধর্মে ছিল হিন্দু, মুসলমান ও জৈন। এরা আরব, পারসিক ও দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকদের সঙ্গে বাণিজ্য করত। এদের মধ্যে কোনো কোনো বণিক ছিল খুব ধনী, তাদের বলা হতো বণিক সম্রাট। বড় বড় ভারতীয় বণিকদের নিজস্ব জাহাজ থাকতো, বাকিরা অন্যদের জাহাজে করে জিনিসপত্র পাঠাতো। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সারের সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।